পুলিশ ফাইল। কি ব্যাপার হারান্দা, তোমার আবার কিসের টাকার দরকার পড়লো? দরকার একটু আছে ভাই। তা কত লাগবে? ওই 1050 সুদ দিতে পারবে তো? মানে কি বন্ধক রাখবে? তুমি তো সবই জানো ভাই, বন্ধক রাখার মতন আমার কি কিছু আর আছে? তাও তো ঠিক। তা হারান্দা, সুদ কিন্তু বেশি লাগবে। কত লাগবে? এই ধরো 20%, শতকরা 20 টাকা। এত বেশি? কিছু মনে করো না, অনেকগুলো টাকা। মাসে মাসে সুদ দিতে পারবে তো? টানতে পারবে তো? এর আগে তো আমি তোমার কাছ থেকে বহুবার সুদের টাকা নিয়েছি, কোনোদিন কি কোনো রকম কথার খেলাপ করেছি? তার জন্য তোমার কোনো কিছু বন্ধক না রেখেই টাকাটা দিচ্ছি। ঠিক আছে, তবে সুদটা একটু কম হবে না ভাই? ঠিক আছে, তুমি পুরনো কাস্টমার, তুমি 18%ই দিও। বেশ, তাহলে তুমি বসো, আমি টাকাটা নিয়ে আসছি। এই নে মা, এতে পুরো 50,000 টাকা আছে, নে গুনে নে। তা হ্যাঁ রে মা, বাড়ি মেরামত হবে, তোরা থাকবি কোথায়? ওই বাড়িতেই? দাদু দাদু, আমরা তো পিসি বাড়ি থাকবো। পিসির বাড়ি থাকবে? এই শোন, এতগুলো টাকা নিয়ে তোদের ওই বাসে আর অটোতে যেতে হবে না, আমি বরঞ্চ তোদের একটা ট্যাক্সি ধরে দেবো, তোরা ট্যাক্সিতে চলে যাস। আরে কাঁদিস কেন? কাঁদিস নে মা, কাঁদিস নে, চুপ কর। আমার জন্য তোমাকে একটার পর একটা কত অশান্তি ভোগ করতে হচ্ছে বাবা। ওসব কথা থাক মা। আমি জানি বাবা, তুমি কত কষ্ট করে এই টাকাগুলো আমাকে জোগাড় করে দাও। সংসারের হাল তো আমি জানি। ওসব ভাবনা তোকে ভাবতে হবে না রে। আরে তুই সুখী হলে আমারই তো সুখ। কিন্তু এইভাবে কি সুখে থাকা যায় বাবা? এইভাবে কি সুখ আসে? বরং লোভ বেড়ে যায়। যাও, তুমি জামা কাপড় চেঞ্জ করে হাত পা ধুয়ে নাও। এনেছো? আরে টাকাটা এনেছো? শ্বশুর মশাইকে না আমার একটা থ্যাঙ্কস দিয়ে দিও। শোনো, বাবা খুব চড়া সুদে টাকাটা ধার করে দিয়েছে, তো বাবার কাছে আর টাকা চেও না। এই কথা তোমার বাবা তোমাকে বলে পাঠিয়েছে বুঝি? বাবা বলতে যাবে কেন, আমিই বলছি। আজ বলছো বলো, আর কোনোদিন বলবে না। কেন তুমি এরকম করছো বলো তো? বাবার অবস্থাটা তুমি একটু বোঝার চেষ্টা করো। বুঝি বুঝি, সব বুঝি। তোমার বাবা না একটা চিজ, একটা মহা চিজ মাইর, অনেকটা ওই ফল্গু নদী টাইপের। মানে? বুঝলে না? ফল্গু নদী। ফল্গু নদী কি? ফল্গু নদী ওপরে শুধু বালি আর বালি, আর ভেতরটা একটুখানি বালি খুঁড়েছো কি জলে ভর্তি। তোমার বাবাও ঠিক সেরকমই, ওপর থেকে সব সময় শুকিয়ে থাকে, ভেতরে বাবার অবস্থাটা যে কি সেটা শুধুমাত্র আমি জানি। ওই তো ছোট একটা পান বিড়ির দোকান, কত টাকা আয় হয় বলো তো? তারপরে আমার বিয়েতে অনেক টাকা খরচ হয়ে গেছে, এছাড়া। থামলে কেন? ভালোই তো ফিরিস্তি দিচ্ছিলে, বলো বলো, এছাড়া কি? কি এছাড়া? তোমার চাহিদা তো দিনকে দিন বেড়েই যাচ্ছে। বেশ করেছি, বেশ করেছি, টাকা চেয়েছি, আরো চাইবো। মেয়ে আর নাতনির যদি ভালো চায় না, বুড়োকে যখন যা বলবো তাই দিতে হবে। ভালো কথা, জিনিসপত্রগুলো সব গুছিয়ে নিও, পরশু দিনকে আমরা বোনের বাড়ি উঠে যাবো। বৈবাহিক সম্পর্ক
যখন টাকার উপর দাঁড়িয়ে থাকে তখন সেই সম্পর্কে বোধহয় আর কোনো কিছুই অবশিষ্ট থাকে না। আমাদের আজকের এই ঘটনা ঠিক তেমনই। আর 5টা সাধারণ মেয়ের মতন গোপাও দু চোখে অনেক স্বপ্ন নিয়ে তার স্বামীর ঘর করতে এসেছিল, কিন্তু যতদিন গড়াতে লাগলো ততই তার স্বপ্ন ক্রমশ ভাঙতে লাগলো। বাবা মাকে মেরো না, বাবা মাকে মেরো না। মা, 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 বাবা কোথায় তুমি? পিসি, ও মা, মা তুমি কোথায়? ও বাবা, মা, ও মা, চা। হ্যাঁ, আরাধন দা একটা পান মালা তো, জর্দা ছাড়া মিঠা ভাতা। ঠিক আছে। তা তোমার খবর কি? ভালো। তা তুমি কবে এলে? পরশু দিন 4 দিনের ছুটি পেয়েছি, হ্যাঁ। তাই রবিবারে চলে যাবো। তা বাড়ির বউ বাচ্চা সকলে ভালো আছে তো? হ্যাঁ, তা তোমার মেয়ের খবর কি? আমার চলছে। না, হ্যাঁ বাবা বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি কোথায়? দোকানে তো? হ্যাঁ আমি দোকানে আছি। কেন? না মানে আসলে ওই গোপা গোপা একটু অসুস্থ হয়ে পড়েছে। সে কি কি হয়েছে? না তা জানি না, একটু মাথাটা ঘুরে গেছিল, তাই হাসপাতালে ভর্তি করেছি। হে ভগবান, ডাক্তার কি বলছে? হঠাৎ কি হলো? এখনো কথা হয়নি। আপনি তাড়াতাড়ি চলে আসুন হাসপাতালে। আমি 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 এক্ষুনি যাচ্ছি। গোপাল দা, তুমি একটু দোকানটা দেখো না, আমি একটু আসছি তাড়াতাড়ি। এই যে সিস্টার, ওই গোপা নাগ বলে কেউ ফিমেল ওয়ার্ডের জেনারেল বেডে ভর্তি হয়েছে আজকে ঘন্টাখানিক আগে। কই না তো? না তো। এই যে ভাই, গোপা নাগ বলে কেউ এখানে ভর্তি হয়েছে? হ্যাঁ ডাক্তারবাবু। হ্যাঁ বলুন। ডাক্তারবাবু, আমার মেয়ে গোপা নাগ এখানে ভর্তি হয়েছে। কত নাম্বার বেড? তা তো জানি না, আমার জামাই আমাকে ফোন করে বললো। এভাবে খোঁজ করা মুশকিল, আপনি এনকোয়ারি অফিসে গিয়ে খোঁজ নিন। ইনকোয়ারি কোথায়? একটু ওইদিকে। ওইদিকে? হ্যাঁ। আচ্ছা। মোবাইল সুইচ থেকে অফ করে রেখে দিয়েছে। মেয়ের ফোনটাও বাজছে সমানে। ইনকোয়ারি। হাসপাতালে মেয়েকে খুঁজে পাননি হারাধন বাবু। এনকোয়ারিতে গিয়ে জানতে পারেন সেদিন গোপানাগ নামে কোনো পেশেন্টই ভর্তি হননি। এদিকে জামাই আর মেয়ে দুজনের মোবাইলই সুইচ অফ। অগত্যা
মেয়ে জামাই বাড়ি মেরামতির জন্য যে আত্মীয়ের বাড়িতে সাময়িকভাবে উঠেছিল তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন হারাধন বাবু। গোপা গোপা গোপা, এ কি দিদি ভাই, তুমি খাচ্ছ কেন? কি হয়েছে তোমার? তোমার মা কোথায়? ও, ওই ঘরে? এ কি দিদি ভাই, তুমি অমন করছো কেন? হ্যাঁ, তোমার মা কোথায়? তোমার বাবা, পিসে মশাই, পিসিমা, এরা সকলে কোথায়? কাউকে তো পাচ্ছি না খুঁজে। তোমার বাবা যে আমাকে ফোন করে বলল তোমার মাকে হাসপাতালে ভর্তি করেছে, আমি যে হাসপাতাল থেকে ঘুরে আসলাম, ওই সেখানে তো নেই। ওইখানে? আশ্চর্য, এত করে ডাকলাম, তোমার বাবা পিসি কাউকে তো দেখতে পেলাম না। আর তুমি দাঁড়াও, আমি বরঞ্চ দেখছি। গোপা, গোপা মা, গোপা। কখনো স্বপ্নেও ভাবতে পারেননি হারাধন বাবু যে তার মেয়েকে এইভাবে দেখতে হবে। প্রথম থেকেই তিনি নিঃসন্দেহ ছিলেন যে তার মেয়ে মোটেই আত্মহত্যা করেনি, বরং তাকে টাকার জন্যই খুন করা হয়েছে। থানায় গিয়ে পুলিশের কাছে সেই কথাই জানান তিনি। খুন করেছে স্যার, আমার মেয়েটাকে ওরা খুন করে ওরা তারপরে ঝুলিয়ে দিয়েছে। হারাধন বাবু, আপনি এত জোর দিয়ে বলছেন কি করে যেটা খুন? এটা তো আত্মহত্যাও হতে পারে। পোস্টমর্টম রিপোর্ট হাতে না এলে এত জোর দিয়ে কোনো কথা বলা যাবে না। হ্যাঁ, আমি বলছি স্যার, এটা খুন, এটা আত্মহত্যা নয়। আর তাই যদি না হতো তাহলে বাড়ি শুধু সবাই পালিয়ে গেল কেন? আপনারা বলুন, বলুন স্যার, আপনারা বলুন। আমি তো জানি স্যার কি অত্যাচার ওরা আমার মেয়ের উপর করেছে স্যার। ও আমার বড় আদরের মেয়ে ছিল স্যার। আমি খুব কষ্ট করে ওকে মানুষ করেছিলাম স্যার। বাবা হয়ে মেয়ের এই দৃশ্য দেখতে হবে আমি স্বপ্নেও ভাবিনি স্যার। ভগবান, মামনি, আমার মামনি, আমার সোনামণি, আমার সোনামণি। জল খান। শান্ত হন, আপনি একটু শান্ত হন, জল খান। আমি বলবো স্যার, আমি সব বলবো, তারপর আপনারাই শুনে বিচার করুন ওটা খুন না আত্মহত্যা। শুনবো, কিন্তু তার আগে আপনি আমাকে বলুন তো, আপনি শিওর যে আজ সকালে আপনার জামাই আপনাকে ফোন করে বলেছিল যে আপনার মেয়ে অসুস্থ? হ্যাঁ স্যার, ওর গলা আমি চিনবো না? দুদিন ছাড়া ছাড়া আমাকে ফোন করে টাকা চাইতো। তাছাড়া এই মোবাইলের মধ্যেও তোর নাম এবং নম্বর ভেসে উঠেছিল স্যার। আপনার জামাই আপনাকে ফোন করে টাকার জন্য বিরক্ত করতো? হ্যাঁ স্যার, করতো। আমি শুরু থেকে আপনাকে সব বলছি। সাধ্য মতো লেখাপড়া শিখিয়ে আমার মেয়েটাকে আমি বড় করেছি, বড় হলো, বিয়ের জন্য পাত্র খুঁজতে আরম্ভ করলাম, একজনকে পছন্দ হলো, কথাবার্তা এগোলো। হে ভগবান, সেদিন পাকা দেখার দিনে যদি আমি বুঝতে পারতাম ওরা এতটা লোভী, তাহলে আমি এ বিয়ে কিছুতেই দিতাম না স্যার, কিছুতেই দিতাম। কেন পাকা দেখার দিন কি হয়েছিল? না না, ওই 30,000 টাকাই নগদ দিতে হবে। এই দেখো বাবা, আমার তো ওই সামান্য একটা পান বিড়ি সিগারেটের দোকান, ওটাই আমার সম্বল। আর একটা বিয়েতে কত খরচা সেটা তো তুমি জানো, দান সামগ্রী, লোকলৌকিকতা। তাই বলছিলাম কি বাবা, নগদটা যদি ওই 20,000 টাকা করো তাহলে আমার পক্ষে একটু সুবিধে হয়। আপনি আপনার দিকটা দেখছেন, আমরা তো আমার দিকটা দেখব।
আচ্ছা দেখুন, আপনার যদি পোষায় তো ঠিক আছে, না হলে আমার জন্য মেয়ের অভাব হবে না। ঠিকই তো, আমার ছেলের ইট বালি চুন সুরকির ব্যবসা, যথেষ্ট চালু ব্যবসা। বাজারে এর থেকে অনেক বেশি নগদ টাকা পণ হিসেবে ওর জন্য আমরা পাবো। মা তো ঠিকই বলেছে। নিহাদ আপনাদের অবস্থা দেখে বাবা আর দাদা 30,000 বলেছে। আজকের দিনে ওটা কোনো টাকা হলো? আপনি দিতে পারবেন কিনা বলুন। আমার এই স্ত্রী আর কি প্রবালের মা ঠিক কথাই বলেছে। আমার যদি অন্য জায়গায় ছেলের বিয়ে হতো, আমি অনেক বেশি টাকা পণ পেতাম। তাই বলছি, আপনার মেয়েকে পছন্দ হয়েছে বলেই 30,000 টাকায় আমি রাজি হয়ে গেলাম। তাছাড়া আপনার যদি অসুবিধা থাকে আপনি পরিষ্কার বলে দিন, আমরা অন্য মেয়ে দেব। হ্যাঁ, আমার দাদার জন্য মেয়েরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। না না, আমি ওই 30,000 টাকাই দেব। মেয়ে আমার লক্ষ্মী, দেখবেন আপনাদের বাড়িতে গিয়ে সব কিছু ঠিক গুছিয়ে নেবে। সে দেখা যাবে। আপনি এখন বলুন, দান সামগ্রী গয়নাগাটি কি দেবেন? কই গো, তোমার কাছে লিস্ট আছে না? হ্যাঁ হ্যাঁ, প্রবালের কাছে। প্রবাল দে না। শুনুন, 6 ভরি সোনা, খাট, বিছানা, স্টিলের আলমারি, আলনা, ড্রেসিং টেবিল, টিভি, নমস্কারি 12টা, আর দান সামগ্রী ঘড়া, বালতি, আর কাঁসার থালা আর গ্লাস, আর কেবলমাত্র একটা সাইকেল বাইক। সেদিন ওদের লোভের পরিচয় পেয়ে কেন যে আমি সাবধান হইনি আমি জানি না। কেন যে ওই ঘরে আমি বিয়ে দিলাম এটা আমি জানি না। সত্যিই তাই, ইঙ্গিত পেয়ে আভাস পেয়েও সেদিন সতর্ক হননি, তাই আজকে আপনাকে এই দিন দেখতে হচ্ছে। পণ দেওয়া ও নেওয়া দুটোই অপরাধ, তবু আপনারা কি করবো স্যার, লোভ লোভ যে আমার মনেও জন্মেছিল। ছেলে ভালো ব্যবসা করে, কাঁচা টাকা, ভেবেছিলাম আমার মেয়ে বুঝি সুখে থাকবে। আপনার বোঝা উচিত ছিল, যাদের লোভ এত বেশি তারা একবার যদি তাদের চাহিদা মতো সবকিছু পেতে শুরু করে, তাহলে তাদের লোভের থাবা আরো বড় করতে থাকে। ঠিক তাই স্যার, দিনের পর দিন ওদের লোভ বেড়েই চলল। বিয়ের 1 বছর পর আমার একটা নাতনি হলো, তারপর থেকেই। কিরে মা, তুই একা একা বসে আছিস কেন? দিদিভাই কোথায়? ওই তো পাশের ঘরে ঘুমোচ্ছে। ও খেয়েছে? হ্যাঁ। তুই এক কাজ কর, তুই বরঞ্চ আমাদের খাবার বেড়ে ফেল, আমরা ওই বাপ বেটি মিলে একসঙ্গে খেয়ে নেব। হ্যাঁ রে, জামাই এলো না কেন? সে তো তার ব্যবসা নিয়েই ব্যস্ত। তা বেশ, কাজকর্ম যত বাড়ে ততই ভালো। বাবা, কি রে? না, তোমার সাথে না আমার একটা কথা ছিল। হ্যাঁ বল না। না মানে, আরে এই দেখো, সংকোচ করছিস কেন? কি বলবি বল। তোমার কাছে 10,000 টাকা হবে বাবা? 10,000 টাকা? কেন রে? ওটা লাগবে। কার? তোমার জামাইয়ের লাগবে। না মানে, ওর ব্যবসার জন্য লাগবে। ও ধার নেবে বুঝি? না। সে কি, এতগুলো টাকা? তুই তো আমার অবস্থা জানিস। কি হলো, কাঁদছিস কেন মা? আমি আর পারছি না বাবা, আমি আর সহ্য করতে পারছি না। এই পিঙ্কিটা হওয়ার পর থেকে ও যা শুরু করেছে। এই শোনো, ওসব ন্যাকামি করে চোখের জল ফেলে কোনো লাভ হবে না, বুঝেছো? কেন তুমি এইভাবে দুদিন অন্তর অন্তর টাকা চাইছো বলো তো? বেশ করেছি, টাকা চাইছি, আরো চাইবো, যখন দরকার হবে তখনই চাইবো, এটাই আমার সাফ কথা।
কিসের এত অভাব তোমার? তোমার ব্যবসা তো ভালোই চলছে, আর এইভাবে বারবার টাকা চাইতে আমার যে কতটা সম্মানে লাগে সেটা কি একবারও ভেবে দেখেছো? দেখতেও চাই না। আর তাছাড়া তোমার ওই সম্মান ধুয়ে কি আমি জল খাবো নাকি? আর আমার ব্যবসা কেমন চলছে, ভালো না খারাপ, অত কথার দরকার নেই। বাপ মেয়েকে টাকা দেবে, এটা তো বাহানার কি আছে? কি বলছো তুমি? বাবা সাধ্য মতো তার মেয়েকে সবকিছু দিয়ে বিয়ে দিয়েছে, তারপরেও তার দায়িত্ব থাকবে কেন? থাকবে বৌমা, থাকবে। মেয়ের প্রতি বাপের একটা দায়িত্ব সারা জীবনই থেকে যায়। আর যার জন্ম দিয়েছো তার পিছনেও তো খরচ হচ্ছে, সবই তো ওই লাশের খাতায়। মা, কি বলছেন আপনি? ভুল বলছি বৌমা? মেয়ের জন্ম দিয়েছো, তাকে মানুষ করা, বড় করা, লেখাপড়া শেখানো, জামা কাপড়, কম খরচ নাকি? তা প্রবাল যদি সাহায্য হিসেবে সেই বাবদ শ্বশুরের থেকে মাঝে মাঝে কিছু নেয়, তো দোষের কি আছে শুনি? মা দেখো, অত কথার কচকচানি আমার ভালো লাগছে না। আমার এখন টাকার দরকার, টাকা চাই। শোনো, কালকে তুমি বাপের কাছে যাবে, গিয়ে বলবে টাকা দিতে। এবার পুরো 10,000 লাগবে। যা বলছে তাই করো, তা নাহলে জানোই তো ও রাখলে বাপের কুপুত্তর, বুঝেছ? নীরবে চোখের জল ফেলা ছাড়া আমার ওই অসহায় মেয়েটার কিছুই করার ছিল না স্যার। আর আপনিও আপনার জামাইয়ের এই অন্যায় আবদার, টাকার চাহিদা সমস্ত মিটিয়ে দিয়ে আপনার মেয়ের অসহায়তাটাকে আরো বাড়িয়ে তুলেছিলেন। এছাড়া আর আমার কি করার ছিল বলতে পারেন স্যার? কেন পুলিশের কাছে অভিযোগ করতেন? তাহলে কি ও শুধরে যেত? বেশ, আপনি যে দিনের পর দিন ওর চাহিদা মতো সমস্ত কিছু যোগান দিয়ে গেলেন, তাতেও কি ওকে শুধরে দিতে পারলেন? হ্যাঁ, ঠিকই বলেছেন স্যার। প্রতিবার আমার কাছে টাকা চাইতো, আমি কষ্ট করে জোগাড় করে ওর হাতে তুলে দিতাম, আর ভাবতাম এটাই বুঝি শেষ, এবার হয়তো সব ঠিক হবে। কিন্তু না, আমি নিজেও যে সেটা বুঝতাম না সেটা নয়। ওই যে বলে আশায় মরে চাষা স্যার। আমরা সাধারণ পরিবার, থানা পুলিশ করে গন্ডগোল পাকাতে মন সায় দেয়নি স্যার। তাতে কি আমার মেয়ের সংসারটা টিকতো? খুন হোক বা আত্মহত্যা, আপনার মেয়েকে কিন্তু মরতেই হবে। না স্যার, খুন করেছে, আমি বলছি স্যার, প্রবাল আমার মেয়েকে খুন করেছে। সেটা প্রমাণ সাপেক্ষ। আচ্ছা, আপনি আপনার জামাইয়ের সাথে কখনো এই বিষয়ে কথা বলেননি? কখনো তাকে বুঝিয়ে বলেননি যে তার এই সমস্ত অন্যায় দাবি দেওয়া আপনার পক্ষে নিয়মিত মিটিয়ে যাওয়া সম্ভব? বলেছি স্যার, অনেকবার বলেছি। একটা কথা বলবো বাবা? কি কথা? তুমি কিন্তু অন্যভাবে নিও না। আরে অত ভনিতা না করে যা বলা জলদি বলুন না, আমাকে এক্ষুনি বেরোতে হবে। বলছিলাম যে ওই মাঝে মাঝেই আমার পক্ষে টাকা দেওয়ার সম্ভব হচ্ছে না। আমার তো ছোট্ট একটা পান বিড়ি সিগারেটের দোকান, তুমি তো বোঝো বাবা সব। আরে আপনার মেয়ে জামাই নাতনি ছাড়া কে বা আছে? বলি ওদের দেবেন না তো আর কাদের দেবেন? আরে টাকাটা তো আমার ছেলে চাইছে না, চাইছে ওর মেয়ের জন্য। আর চাইতেই বা হবে কেন? আপনি দাদু, তার নাতনিকে তো আপনি নিজে থেকেই দেবেন, মুখ ফুটে চাইতে হবে কেন? বুঝিয়েও কোনো লাভ হয়নি স্যার। টাকা চাওয়াটা ওর স্বভাব হয়ে দাঁড়িয়েছিল। নিজের বাচ্চার খরচটা পর্যন্ত দিতে চাইতো না স্যার। প্রবাল সব সময় আমার মেয়ে গোপার উপরে নানানভাবে চাপ সৃষ্টি করত, মেয়েটাকে বাধ্য করত আমার কাছ থেকে টাকা নিয়ে ওর হাতে দিত। শুধু যে প্রবালই ওর উপর অত্যাচার করতো তা নয় স্যার, ওর বাড়ির সকলে মিলে আমার মেয়েটার উপর চরম অত্যাচার করতো স্যার। এমনকি ওর বিবাহিত ননদ পর্যন্ত। মেয়ের জন্মদিন বড় করে করবে বলে আমার বাবা টাকা দেবে কেন? কি মুশকিল, আমরাও তো খরচ করছি, আর উনি তোর দাদু, ওনাকেও তো কিছু খরচ করতে হবে। অত কথা কিসের? শোনো বৌদি, তোমাকে যা বলা হচ্ছে তুমি তাই করবে। কালকে গিয়ে তোমার বাবার থেকে টাকা নিয়ে আসবে। 15,000 টাকা আমার বাবা পাবে কোথায়? ও নিয়ে তোমাকে ভাবতে হবে না, এসব তোমার বাবা বুঝবে। না, বাবা বুঝবে না। বাবা অনেক বুঝেছে, এবার তোমরা বোঝো। 15,000 টাকা
আমার বাবার পক্ষে দেওয়া সম্ভব নয়। পিঙ্কির জন্মদিন করতে হবে না। কি রে দাদা, এ তো দেখছি ফোঁস করতে শিখে গেছে। দেখ প্রবাল, বউকে লাই দিলে কি হয় দেখ। কালকে সকালে গিয়ে বাবার কাছ থেকে 15,000 টাকা নিয়ে আসবে। না, কি বললে? আমি যাব না। অনেকবার বাবার কাছ থেকে টাকা চেয়ে এনেছি, আমি আর টাকা চেয়ে আনতে পারবো না। পারবে না? না। বাবা মাকে খুব মারছিল, খালি বলছিল টাকা আন টাকা আন। বাবা আমি আর ওই বাড়িতে ফিরে যাব না বাবা, দরকার হয় আমি আত্মহত্যা করব, কিন্তু ওই বাড়িতে আমি আর ফিরে যাব না। ছি মাছি, ওসব বলতে নেই, সব ঠিক হয়ে যাবে। কেন মিথ্যে সান্ত্বনা দিচ্ছ বাবা? এতদিনেও যখন ঠিক হয়নি তখন আর ঠিক হবে না। দাদু আমার জন্মদিন করার দরকার নেই, বাবাকে বলে দাও। এই নে মা, ধর। এ কি বাবা? এতে 12,000 টাকা আছে, দোকানের মাল তুলবো বলে রেখেছিলাম। এই টাকাটা নিয়ে গিয়ে ওকে দিয়ে দে, ধর। না না, আমি এই টাকা নিতে পারবো না। তুমি তো অনেক দিয়েছো বাবা, আর না। না দিলে ওরা গিয়ে তোর উপরে আরো অত্যাচার করবে। করুক, তবে এই টাকা আমি নিতে পারবো না। অবুঝ হোস না মা, অবুঝ হোস না। তুই একবার ওই দিদি ভাইয়ের কথাটা চিন্তা কর। ধর ধর মা, ধর। কিন্তু বাবা তুমি... ও আমি ঠিক চালিয়ে নেব। এভাবেই চলছিল, টাকা দিয়েও অশান্তি কমানো যাচ্ছিল না। প্রবল নানা কারণে, নানা ছুতোয় আমার মেয়েটাকে মারধর করতো স্যার। টাকা আনবি কিনা? টাকা আনবি কিনা বল। আর কোনো কথা শুনো না। একদম শেষ করে দেবো। কোনো কথা বলছি না, আর অন্য কোনো কথা নয়, শুধু কথা। হ্যাঁ দিদি ভাই বলো। দাদু দাদু বাবা আবার মাকে মারছে। ও দাদু দাদু বলো বলো। তুমি এক্ষুনি চলে এসো, নাহলে বাবা মাকে মেরেই ফেলবে। দাদু দাদু এসো না, মাকে বাঁচাও না। ও দাদু। হ্যাঁ আমি আসছি, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ আসছি। প্রাণী বলতে কি বোঝায়? যাদের প্রাণ আছে, যাদের প্রাণ আছে এবং যারা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, তাদের প্রাণী বলে। তাদের প্রাণী। প্রাণী কয় প্রকার ও কি কি? প্রাণী দুই প্রকারের। তুমি বসো, চা আনছি। চা পরে হবে, বসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। বাড়িটা পুরনো হয়ে গেছে, একটু মেরামত করানোর দরকার।
অনেকগুলো টাকার ব্যাপার, একার পক্ষে জোগাড় করাটা একটু মুশকিল। তাই ভাবছিলাম তোমার বাবার কাছ থেকে কিছু টাকা নেব। কি হলো, চুপ করে গেলে যে? কি বললাম শুনলে না? বোবা হয়ে কোনো লাভ নেই, টাকাটা আমার চাই, 50,000 টাকা। আজকেই বাবাকে ফোন করবে, সামনের সপ্তাহে আমি বাড়ির কাজে হাত দেবো। তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না। কি বলছিস রে মা? 50,000 টাকা? এত টাকা এই কদিনের মধ্যে আমি কোথায় পাবো? বাবা, আমি আর ওর সাথে থাকবো না বাবা। আমি বরং মেয়েকে নিয়ে তোমার এখানে চলে আসবো। না মা, না, ও কথা বলতে নেই। স্বামী শ্বশুর বাড়ির ভিটে ছেড়ে কেউ কখনো চলে আসে? লোকে কি বলবে? এটাই তো আপনাদের ভুল, এত অ্যাডজাস্ট করে, আই মিন এত আপোষ করে, বিশেষত অন্যায়ের সাথে এত আপোষ করে কখনো সংসার টেকে? কিন্তু তখন বুঝি, তখন ভেবেছি বাপ হয়ে আমি মেয়ের সংসার ভেঙে দেবো। সেদিন যদি মেয়ে নাতনিকে নিজের কাছে নিয়ে আসতেন, তাহলে হয়তো আজ আর এই দিনটা দেখতে হতো না। দেখুন, আমি মানছি যে ইচ্ছা থাকলেও আমরা সবসময় সবকিছু করতে পারি না। তবু যখন দেখলেন যে কোনোভাবেই আপনি আপনার জামাইয়ের লোভ সামলাতে পারছেন না, দিনের পর দিন আপনার মেয়ে তার শ্বশুর বাড়িতে অত্যাচারিত হয়ে যাচ্ছে, তখন অ্যাডজাস্ট না করে আপনার অন্য কোনো স্টেপ নেওয়া উচিত ছিল। সবচেয়ে বড় কথা কি জানেন স্যার? এত কিছুর পরেও জামাই আমার উপর একটা শর্ত চাপিয়েছিল। শর্ত? হ্যাঁ, শর্ত স্যার। ওদের বাড়ি মেরামতের জন্য টাকার জন্য আমি যখন হুন্নে হয়ে ঘুরে বেড়াচ্ছি, ঠিক সেই সময় একদিন ও আমার দোকানে দাদা। ও আচ্ছা, বাবা একটু চা দিই। না না, চা খাওয়ার এখন সময় নেই। যেটা বলতে, বসুন, আপনি বসুন, বসুন। হ্যাঁ, যে কথাটা বলতে এসেছিলাম সেটা একটু মন দিয়ে শুনুন। বলছি, টাকাটার কত কি ব্যবস্থা করলেন? আরে আমি কিন্তু সামনের সপ্তাহে কাজে হাত দেবো। আমি চেষ্টা তো করছি বাবা, কিন্তু আরে ওই চেষ্টা ফেষ্টা শুনে কোনো লাভ নেই, টাকাটা আমার চাই। সোমবারের মধ্যে টাকাটা আমার বাড়িতে পাঠিয়ে দেবেন। ও হ্যাঁ, আর একটা কথা, আপনার মেয়ে আর নাতনি, ওদের পিছনে না প্রচুর খরচ হচ্ছে, বুঝলেন? তাই বলছিলাম যে এখন থেকে প্রতি সপ্তাহে 500 টাকা করে আমাকে দেবেন। 500 টাকা আমাকে দেবেন, নাতনি চলি। হ্যাঁ, জামার নাকি? ছি 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 ছি। আপনি দিতে শুরু করলেন? কি করবো স্যার, না দিয়ে কোনো উপায় ছিল না। আমার মেয়ে নাতনি কদিন না খেয়েছিল, তাই আমি সপ্তাহে 500 টাকা করে টাকা ওদের দিয়ে আসতাম, যাতে যাতে আমার মেয়ে আর নাতনি দুটো খেতে পায়। স্যার, আপনি বাড়ি মেরামতের জন্য টাকা দিয়েছিলেন? তাহারান্দা সুদ কিন্তু বেশি লাগবে। কত লাগবে? ততক্ষণে সব শেষ হয়ে গেছে স্যার, আমার সব শেষ হয়ে গেছে। শান্ত হন, শান্ত হন হারাধন বাবু, শান্ত হন, শান্ত হন, শান্ত হন। চলুন, আপনার নাতনির সঙ্গে একবার কথা বলবো, চলুন। বাবু চলুন, আসুন স্যার।
দেখি, তোমার কোনো ভয় নেই মা, কোনো ভয় নেই। আজ সকালে তুমি যা যা দেখেছো, যা যা হয়েছে, এই যে দেখো, আমাদের সব খুলে বলো, কোনো ভয় নেই। বলো, তুমি যা যা দেখেছো সব স্যারকে বলো। বলো দিদি ভাই, বলো। আজ সকালে বাবা বাবা মাকে মেরো না, বাবা মাকে মেরো না। মা 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 বাবা কোথায় তুমি? পিসি, ও মা, মা তুমি কোথায়? ও বাবা, মা, ও মা। দাস, Yes, sir. প্রথমেই বলেছিলাম যে টাকার উপর দাঁড়িয়ে স্বামী স্ত্রীর কিংবা কোনো বৈবাহিক সম্পর্ক কখনো টিকে থাকতে পারে না। আমাদের সমাজ, বিশেষ করে আমরা, যদি এই সত্যটা বুঝতে অস্বীকার করি তাহলে আমাদের সমাজের পক্ষে বড়ই দুর্দিন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, নিজের মেয়েকে বিয়ে দেওয়ার সময় পণ প্রথার বিরোধী আমরা, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই অন্য বাড়ির মেয়েকে নিজের বাড়ির বউ হিসেবে নিয়ে আসার সময় সেই আমরাই পরোক্ষভাবে পণ প্রথার সমর্থক। এই দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করার বড়ই প্রয়োজন, নয়তো এরকমই হাজার হাজার গোপা জন্মাবে এবং মরবে, কিন্তু ঘটনার রকম ফের সেই একই রকম থেকে যাবে এবং আমাদের সমাজের মেয়েদের অবস্থানও সেই একই থাকবে। অভিযোগ ছিল সাধন দেবনাথ অভিযোগ করেন যে তার মেয়ে রূপা নাগের সাথে বিয়ে হয় গোপাল নাগের। লেকটাউন থানার, ওটা হচ্ছে পল্লীশ্রী কলোনি, 1 নম্বর কলোনিতে সাধনবাবু একটি পান বিড়ির দোকান চালান, কিন্তু সেখান থেকেই প্রতি সপ্তাহে 500 টাকা করে দিতে হতো ওই মেয়েকে। যে একটা ছোট্ট মেয়ে ছিল, তার সামনে তার মাকে মারধর করা হতো। সে এসে আদালতে সাক্ষী দেয় যে সে নিজে দেখেছে তার মায়ের পরে মারধর করতে, অত্যাচার করতে। মূলত সেটাই খুব বড় সাক্ষী হিসেবে এখানে কাজ করেছে। যাবজ্জীবন হলো 304-এর ভিতরে স্বামী গোপাল নাগের। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন আর দেখতে থাকুন পুলস ফাইলস।